কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ রিয়াজউদ্দিন দানিশ, এমআরসিপি ইউকে, বর্তমানে রেসিডেন্ট ডিপার্টমেন্ট অফ বিএসএমইউ আন্ডার গ্যাস্ট্রোএন্টারোলজি। আজকে হচ্ছে আমাদের অ্যাডভান্স এমসিজিপি কোর্স। এখানে গ্যাস্ট্রোএন্টারোলজি এবং হেপাটোলজি নিয়ে আমাদের প্রেজেন্টেশন। তাহলে সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি। তাহলে আজকে প্রথমে আমরা শুরু করব গ্যাস্ট্রোএন্টারোলজি দিয়ে। আর গ্যাস্ট্রোএন্টারোলজির মেন টপিক যেগুলো আজকে আমরা ডিসকাস করবো সেগুলো হচ্ছে ভমিটিং, জিআই ব্লিডিং, ডায়রিয়া, কনস্টিপেশন এবং অ্যাবডোমিনাল পেন। এবং আমরা কিছু ডিজিজ নিয়ে ডিসকাস করবো। এর ভিতরে হচ্ছে ওরাল আলসার, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, পেপটিক আলসার ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এবং ফুড পয়জনিং। এগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। আমাদের বেসিক কোর্সে যে টপিকগুলো ডিসকাস করা হয়েছে এর ভিতরে হচ্ছে ওরাল আলসার, হিকআপ, ভমিটিং, ডিসপেপসিয়া এবং ডিসফেজিয়া। এছাড়া হার্টবার্ন, ডায়রিয়া, কনস্টিপেশন, টরেক্টাল ব্লিডিং এবং অ্যাবডোমিনাল পেন, এগুলো বেসিক কোর্সে ডিসকাস করা হয়েছে। আমরা চলে যাচ্ছি আজকে আমাদের অ্যাডভান্স কোর্স অন গ্যাস্ট্রোএন্টারোলজি। আমরা প্রথমে একটা সিনারিও দিয়ে শুরু করতে যাচ্ছি যে 50-year-old diabetic lady presented with painful oral ulcer for 2 weeks. She feels burning during taking spicy food. She doesn't check her blood sugar regularly. She often misses her anti-diabetic medication. On examination, there is a whitish patch on the oral mucosa and the tongue. What is the diagnosis? তাহলে যদি আমরা একটা ওরাল আলসারকে অ্যাপ্রোচ করতে চাই তাহলে ওরাল আলসারের ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ হচ্ছে অ্যাপটাস আলসার। অ্যাপটাস আলসার হচ্ছে ওরাল আলসারের মোস্ট কমন কজ। তবে এটা কাদের হয়? এটা ইউজুয়ালি ইয়াং এজে হয় এবং মেনস্ট্রুয়েটিং এজের দিকে ফিমেলদের ক্ষেত্রে কমন, এবং এটা হচ্ছে একটা পেইনফুল আলসার। সেকেন্ড যদি আমরা বলি তাহলে সেকেন্ড হচ্ছে ক্যান্ডিডিয়াসিস, ইসোফেজিয়াল অথবা ওরাল ক্যান্ডিডিয়াসিস। এখান থেকে বিশেষ করে ওরাল ক্যান্ডিডিয়াসিসে পেইনফুল ওরাল আলসার হতে পারে। এছাড়া শার্প টিথ থেকে হতে পারে, আদার কানেক্টিভ টিস্যু ডিজিজ থেকে হতে পারে, লাইক এসএলই, ইনফ্লামেটরি বাউল ডিজিজ থেকে ডেভেলপ করতে পারে, সিলিয়াক ডিজিজ থেকে ওরাল আলসারেশন হতে পারে। তাহলে আমরা যদি এই কেসটা দেখি তাহলে প্যাশেন্টের এখানে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন প্যাশেন্ট হচ্ছে ডায়াবেটিক, প্যাশেন্ট হচ্ছে একজন ওল্ডার এজের প্যাশেন্ট। তাহলে এই প্যাশেন্টের ক্ষেত্রে যদি ওরাল আলসার ডেভেলপ করে একটা ডায়াবেটিক প্যাশেন্টের ক্ষেত্রে, তাহলে ডায়াবেটিক প্যাশেন্ট আর প্রোন টু ইনফেকশন, বিশেষ করে ক্যান্ডিডাল ইনফেকশন তাদের বেশি হয়। তাহলে মোস্ট লাইকলি এখানে এবং এক্সামিনেশনে প্যাশেন্টের হচ্ছে হোয়াইট প্যাচ আছে। তাহলে এই ধরনের হোয়াইট প্যাচ ডায়াবেটিক প্যাশেন্ট অথবা যদি কোনো প্যাশেন্ট স্টেরয়েড ইনহেলার নেয়, বিশেষ করে কোনো অ্যাজমার প্যাশেন্ট, সিওপিডির প্যাশেন্ট, এদের ক্ষেত্রে ওরাল ক্যান্ডিডিয়াসিস ইজ এ কমন ডায়াগনোসিস। তাহলে এটা হচ্ছে একটা ওরাল ক্যান্ডিডিয়াসিস। আমরা যদি একটা পিকচার দেখি তাহলে এটা হচ্ছে একটা পিকচার অফ ওরাল ক্যান্ডিডিয়াসিস। এখানে দেখেন এটা হচ্ছে একটা ওরাল আলসারেশন এবং এটা হচ্ছে একটা হোয়াইট প্যাচ। সো দিস ইজ মোস্ট লাইকলি এ কেস অফ ওরাল ক্যান্ডিডিয়াসিস। তাহলে ওরাল ক্যান্ডিডিয়াসিস কীভাবে ট্রিট করা হয় এটা আমাদের ফার্স্ট লেকচারেও আছে। যে ওরাল ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে একটা হচ্ছে প্যাশেন্টের ক্যান্ডিডিয়াসিসের ম্যানেজমেন্ট। এক্ষেত্রে আমরা ওরাল ড্রপ দিতে পারি অথবা ওরাল জেল দিতে পারি। ড্রপের ভিতরে হচ্ছে যেমন নিস্টেটিন ওরাল ড্রপ অথবা মাইক্রোরাল জেল, মাইক্রোনাজল, এটা হচ্ছে টিডিএস ইউজুয়ালি দেওয়া হয়। আর নিস্টেটিন যেটা ড্রপ সেটা হচ্ছে 15 ড্রপস এবং এটাও টিডিএস দেওয়া হয়। জেল দেই অথবা ড্রপ দেই, ইট শুড বি গিভেন আফটার টেকিং ফুড, মানে খাওয়ার পরে, গার্গলিং করার পরে এটাকে অ্যাপ্লাই করতে হবে। প্যাশেন্টদেরকে এটা বলে দেওয়া উচিত যে এই যে মাইক্রোরাল জেল অথবা নিস্টেটিন অরাল ড্রপ এগুলো যদি প্যাশেন্ট খেয়েও ফেলে, দেয়ার উইল বি নো হার্ম। ওকে, তো এটা খেয়ে ফেলতে পারে। অনেক প্যাশেন্টের একটু কনফিউশন থাকে যে তারা এটা যদি পেটে চলে যায় তাহলে কি হবে। সো প্যাশেন্ট শুড বি কাউন্সিল অ্যাবাউট দিস। এবং যে প্যাশেন্টগুলো ইনহেলার ইউজ করে তাদেরকে অবশ্যই অ্যাডভাইস করা উচিত, বিশেষ করে স্টেরয়েড ইনহেলার, যে দে শুড গার্গল আফটার ইউজ অফ দ্য ইনহেলার, স্পেশালি দ্য স্টেরয়েড ইনহেলার। এবং কতক্ষণ পরে, 5 থেকে 10 মিনিট পরে যাতে তারা গার্গলিং করে ফেলে। এবং যদি গার্গলিং না করে তাহলে তাদেরও এই ধরনের ওরাল ক্যান্ডিডিয়াসিস ডেভেলপ করতে পারে। সেকেন্ড হচ্ছে এই প্যাশেন্টের একটা আন্ডারলাইন ফ্যাক্টর হচ্ছে ডায়াবেটিস। যদি তার ডায়াবেটিস কন্ট্রোল ঠিক মতো না হয় তাহলে প্যাশেন্টের আবারও ক্যান্ডিডিয়াসিস ডেভেলপ করতে পারে। সো সেকেন্ড আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে ফর দ্য ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস। ডায়াবেটিস আজকে আমাদের টপিক না। আরেকটা কেসে আমরা চলে যেতে পারি। এ 50-year-old male presented with intractable hiccup. He has no known kidney or liver disease, no loose motion. হাউ উইল ইউ ম্যানেজ? কোনো প্যাশেন্টের যদি ইন্ট্রাক্টেবল হিকআপ আমরা তখনই বলি যখন একটা প্যাশেন্টের হিকআপ প্রিলিমিনারি মেজার ফেল করে। যেমন প্রিলিমিনারি মেজার বলতে আমরা প্যাশেন্টকে প্রথমে বলি যে প্যাশেন্ট হচ্ছে ব্রিদিং করবে এবং সেটা ধরে রাখবে, একটা ব্রিদিং করে ধরে রাখবে এবং নাক বন্ধ করে ব্রিদিং করবে, ভালসালভা ম্যানুভার করবে। তারপরে প্যাশেন্টকে আমরা অ্যাডভাইস করি যে প্যাশেন্ট যাতে কোল্ড ওয়াটার নেয়, একদম কোল্ড ওয়াটার ইনজেস্ট করে। এছাড়া আমরা প্যাশেন্টকে সুগার অ্যাডভাইস করি যে প্রথমে 1-2 চামচ সুগার খাবে। সুগার খাইলে অনেক সময় হিকআপটা সাবসাইড করে যায়। এবং প্যাশেন্টকে আমরা অ্যাডভাইস করি রিব্রিদিং করার জন্য। একটা প্লাস্টিক ব্যাগের ভিতরে সে ওই ব্যাগের ভিতরে শ্বাস নিবে এবং ছাড়বে। রিব্রিদিং করলে কি হবে যে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা বাড়বে। কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন যখন বাড়ে তখন সেটা হচ্ছে ব্রেন স্টেমকে ইনহিবিট করে, যে বিশেষ করে ফ্রেনিক নার্ভকে ইনহিবিট করে। ফ্রেনিক নার্ভকে ইনহিবিট করলে হিকআপের যে রিফ্লেক্সটা এটা ইউজুয়ালি কমে যায়। তাহলে এই অ্যাডভাইসগুলো আমরা করে থাকি। কিন্তু এই মেজারগুলো ইভেন এরপরে প্যাশেন্টকে আমরা ডমপেরিডন সাবস্ক্রাইব করতে পারি, বেক্টোফেন দিয়ে থাকি। এগুলো দিয়েও যদি হিকআপ কন্ট্রোল না হয় তখন সেটাকে আমরা বলি ইন্ট্রাক্টেবল হিকআপ। এই ধরনের হিকআপের ম্যানেজমেন্ট আসলে খুবই ডিফিকাল্ট। তবে সেক্ষেত্রে গাইডলাইন হচ্ছে যে প্যাশেন্টকে ক্লোরপ্রোমাজিন এটা একটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ, এটা দিয়ে প্যাশেন্টকে ট্রিট করা হয়। এবং 25 মিলিগ্রাম টিডিএস, এটা প্যাশেন্ট যদি ওরালি খাইতে পারে তাহলে ওরালি, অথবা যদি প্যাশেন্টের খুব বেশি প্রবলেম থাকে প্যাশেন্ট ইট ক্যান বি গিভেন আইএম। তাহলে এটা হচ্ছে একটা ইন্ট্রাক্টেবল হিকআপের ম্যানেজমেন্ট। এবং এটা ম্যানেজ করার পরপরই উই শুড হ্যাভ টু কনসেন্ট্রেট অন দ্য আন্ডারলাইং কজ। একটা হিকআপের কজ কি হতে পারে? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থেকে হতে পারে, ইনফেকশন থেকে ডেভেলপ করতে পারে, সিকেডি থেকে ডেভেলপ করতে পারে, কোনো প্যাশেন্টের লিভার অ্যাবসেস থেকে হতে পারে, হেপাটাইটিস থেকে ডেভেলপ করতে পারে। সো যে আন্ডারলাইং কজগুলো পাওয়া যাবে সেটাকে আমাদের ট্রিট করতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কেসে। যে 40-year-old diabetic obese male presented with heartburn, acid reflux for 2 months. He takes on and off PPI with some improvement of his symptom. No chest pain, shortness of breath or weight change.
তাহলে হার্টবার্ন এবং অ্যাসিড রিফ্লাক্স দিস আর দ্য কমন প্রেজেন্টেশন অফ প্যাশেন্ট উইথ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এবং এই ধরনের প্যাশেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে রিস্ক ফ্যাক্টরগুলো। স্পেশালি প্যাশেন্টের রিস্ক ফ্যাক্টরের ভিতরে হচ্ছে প্যাশেন্টের বডি ওয়েট। যারা ওবেস প্যাশেন্ট তাদের ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেশি থাকে। ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেশি থাকার কারণে এটা স্টোমাককে কম্প্রেস করলে স্টোমাকের যে ফুড পার্টিকেলগুলো এগুলো উপরের দিকে চলে আসে। সো দ্য প্যাশেন্ট ডেভেলপ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তাহলে এই ধরনের প্যাশেন্টদেরকে আমরা উই শুড হ্যাভ টু অ্যাডভাইস অ্যাবাউট ওয়েট রিডাকশন। সো ওয়েট রিডাকশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ ফর দ্য ম্যানেজমেন্ট অফ দ্য গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স অ্যারাইজিং ইন ওবেস প্যাশেন্ট। সেকেন্ড হচ্ছে কিছু ডায়েটারি ফ্যাক্টর, যেমন কফি, চকলেট এবং হচ্ছে ডেইরি প্রোডাক্ট যেগুলো, এগুলো লোয়ার ইসোফেগাসের যে স্ফিংটার থাকে তার টোনকে কমায় দেয়। তার টোনকে যখন কমায় দেয় তখন দ্য প্যাশেন্ট ডেভেলপ দ্য রিফ্লাক্স অফ দ্য গ্যাস্ট্রিক কন্টেন্ট ইনটু দ্য ইসোফেগাস এবং প্যাশেন্টের এই ধরনের হার্টবার্নের প্রবলেম থাকে। সো এই ধরনের প্যাশেন্টের ক্ষেত্রে আমরা প্যাশেন্টের ডায়েটারি মডিফিকেশন অ্যাডভাইস করবো। তাহলে একটা আমরা অ্যাডভাইস করতে পারি যে ওয়েট রিডাকশন। প্যাশেন্ট যেহেতু ওবেস প্যাশেন্ট উই শুড হ্যাভ টু অ্যাডভাইস ওয়েট রিডাকশন। ওয়েট রিডাকশন করলে তার দুটো সুবিধা, একটা হচ্ছে প্যাশেন্টের ডায়াবেটিক কন্ট্রোলটা ভালো হবে, প্যাশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমবে। সেকেন্ড হচ্ছে যে প্যাশেন্টের ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার কমবে। ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার যখন কমবে তখন প্যাশেন্টের জার্ডের কমপ্লেন যেগুলো এমনিতেই কমে যাবে। এবং একটা প্যাশেন্টের যখন এই জার্ডের কমপ্লেন থাকে, এই জার্ড যদি অনেক দিন ধরে পারসিস্ট করতে থাকে তখন প্যাশেন্ট হ্যাজ দ্য চান্স অফ ডেভেলপমেন্ট অফ ব্যারেট ইসোফেগাস। ব্যারেট ইসোফেগাসটা কি আমরা জানি, এটা হচ্ছে যে ইসোফেগাসের লোয়ার এন্ডে নর্মাল লাইনিং হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম, স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। কিন্তু যখন এখানে সবসময় একটা অ্যাসিড এক্সপোজার হবে তখন ইট উইল কনভার্ট ইনটু কলামনার এপিথেলিয়াম, এটাকে বলা হয় ব্যারেট ইসোফেগাস। সো ব্যারেট ইসোফেগাস থেকে যদি আমরা প্রিভেন্ট করতে চাই দেন উই শুড হ্যাভ টু ট্রিট দিস। এবং ব্যারেট ইসোফেগাস ক্যান লিড টু ইসোফেজিয়াল ম্যালিগন্যান্সি, দ্যাট ইজ অ্যাডিনোকার্সিনোমা। এই জন্য জার্ডের প্যাশেন্টকে ট্রিট করা উচিত। এবং নর্মালি একটা প্যাশেন্টকে আমরা লং টার্ম পিপিআই সাবস্ক্রাইব করি না, তবে জার্ডের প্যাশেন্টের ক্ষেত্রে পিপিআই লং টার্ম ইজ রিকোয়ার্ড। এবং এই প্যাশেন্টের ইনিশিয়াল ম্যানেজমেন্ট শুড বি সোডিয়াম অ্যালজিনেট। এই ধরনের প্যাশেন্টের আমরা প্রথমে অ্যাডভাইস করবো যে ওয়েট রিডাকশন অথবা ডায়েটারি মডিফিকেশন। এগুলোর পরে প্যাশেন্টকে যেটা আমরা ট্রিটমেন্ট দিব সেটা হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট, সিরাপ সোডিয়াম অ্যালজিনেট। এটা গ্যাভিস্কোর নামে পাওয়া যায়, এলজিসিড নামে পাওয়া যায়। ইট শুড বি গিভেন 2 TSF আফটার ফুড, খাবার পরে 3 বেলা। এটা হচ্ছে ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট, একটা ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট। কিন্তু মনে রাখতে হবে যে প্যাশেন্টের সিভিয়ার সিমটম, মানে যার সপ্তাহে 2 বারের বেশি হয়, যাদের অথবা ডেইলি সিমটম যাদের থাকে, এদেরকে শুধু একটা দিলে হবে না, দে শুড বি গিভেন কম্বাইন্ড থেরাপি। অর্থাৎ যাদের সিমটম মাইল্ড, এটা হয়তো সপ্তাহে একবার হয় অথবা 2 সপ্তাহে একবার হয়, এই ধরনের প্যাশেন্টকে আমরা শুধু সোডিয়াম অ্যালজিনেট দিয়ে ট্রিট করতে পারি। এবং এটা দিয়ে যদি রেসপন্স না করে তাহলে আমরা এর সাথে পিপিআই অ্যাড করি। এবং এই পিপিআই হচ্ছে 20 মিলিগ্রাম বিডি। যদি এটাতেও কন্ট্রোল না হয় দেন 40 মিলিগ্রাম বিডি ক্যান বি গিভেন। সো এই ট্রিটমেন্ট ডিউরেশনটা এটা প্যাশেন্টের লং টার্ম লাগে। এটা ইনিশিয়ালি 2 মান্থ দেওয়া হয়, এরপরে যদি প্যাশেন্ট কন্ট্রোল থাকে তাহলে এটাকে আমরা ডোজ রিডাকশন করতে পারি। অথবা এর সাথে প্যাশেন্টকে যেটা দেওয়া যায় সোডিয়াম অ্যালজিনেট, তাহলে সিরাপ সোডিয়াম অ্যালজিনেট, একটা হচ্ছে পিপিআই, এবং থার্ড হচ্ছে ডমপেরিডন দিয়ে আমরা প্যাশেন্টকে ট্রিট করতে পারি। এবং ইম্পর্টেন্ট হচ্ছে প্যাশেন্টের অ্যাডভাইসগুলো। স্পেশালি প্যাশেন্টের জন্য অ্যাডভাইস হচ্ছে যে প্যাশেন্ট পেট ভরে খাওয়াটা পরিহার করবে এবং ভাজা পোড়াটা পরিহার করবে, খাবার পরে বা আগে চা কফি এগুলোকে পরিহার করবে, বিশেষ করে ডেইরি প্রোডাক্ট, মিল্ক দিয়ে তৈরি যে সকল জিনিস, বিশেষ করে ক্যাডবেরি চকলেটগুলো, এগুলো প্যাশেন্ট পরিহার করবে। সেকেন্ড হচ্ছে যে খাবার পরপরই পানি খাবে না, এটাতে রিফ্লাক্সটা বেশি হয়। এবং প্যাশেন্ট যখন ঘুমাতে যাবে, প্যাশেন্ট হচ্ছে খাবার পরপরই ঘুমাতে যাবে না, খাবার অ্যাটলিস্ট 2 ঘন্টা পরে প্যাশেন্ট ঘুমাতে যাবে। তাহলে এই ধরনের অ্যাডভাইস প্যাশেন্টকে দেওয়া উচিত। এবং ঘুমানোর সময় যদি পসিবল হয় তাহলে বেড, প্যাশেন্টের যেটা হেড এন্ড মানে যেখানে মাথা থাকবে সেখানে বালিশ 2টা থেকে 3টা দিয়ে মানে অ্যারাউন্ড 6 সেন্টিমিটার একটু এলিভেট করে ঘুমালে প্যাশেন্টের সিমটমগুলো কম হবে। তাহলে প্যাশেন্টের মেডিকেশনের পাশাপাশি অ্যাডভাইসগুলো খুব ইম্পর্টেন্ট এখানে। যাদের প্যাশেন্টের তাহলে একটা দিতে হবে অ্যাডভাইস, ডায়েটারি অ্যাডভাইস, আরেকটা অ্যাডভাইস হচ্ছে ওয়েট রিডাকশনের অ্যাডভাইস। তাহলে ডায়েটারি এবং ওয়েট রিডাকশন এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট অ্যাডভাইস। এবং এরপরে হচ্ছে প্যাশেন্টের মেডিকেল ট্রিটমেন্ট, দ্যাট ইজ অমিপ্রাজোল, ডমপেরিডন, আরেকটা হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট। এগুলো হচ্ছে যাদের ট্রিটমেন্ট অপশন। ইনিশিয়ালি 2 মান্থ, তারপরে প্যাশেন্টের ট্রিটমেন্ট ডিউরেশনটা প্রলং হতে পারে। এবং যাদের যদি প্যাশেন্টের সিমটম কোনোভাবে রিডিউস না হয়, প্যাশেন্টকে 2 মাস হাইয়েস্ট ডোজে পিপিআই দেওয়ার পরও, সোডিয়াম অ্যালজিনেট দেওয়ার পরও প্যাশেন্টের যদি সিমটম ইমপ্রুভ না হয় তাহলে প্যাশেন্ট শুড বি রেফার ফর এন্ডোস্কোপি। অ্যান্ড ইফ নিডেড বায়োপসি শুড বি টেকেন। তাহলে এটা হচ্ছে একটা প্যাশেন্টের ম্যানেজমেন্ট অফ এ জার্ড প্যাশেন্ট। এরপরে a 60-year-old diabetic male presented with heartburn, acid reflux for 3 months. He is taking full dose PPI for 2 months along with metoclopramide. Domperidone চাইতে ভালো হচ্ছে metoclopramide for the control of the GERD with little improvement of his symptom. No chest pain, no dysphagia, no shortness of breath and weight change. How you will manage? তাহলে এখানে অ্যাকচুয়ালি এই সিনারিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে একটা প্যাশেন্ট যার জার্ডের সিমটম আছে বাট প্যাশেন্টের হচ্ছে 2 মান্থ পিপিআই ফুল ডোজে দেওয়ার পরও, এর সাথে মেটোক্লোপ্রামাইড দেওয়ার পরও, এর সাথে সোডিয়াম অ্যালজিনেট দেওয়ার পরও যদি এটা রেসপন্স না করে, প্যাশেন্ট শুড আন্ডারগো ফর এন্ডোস্কোপি। সো বেটার হচ্ছে এই ধরনের প্যাশেন্টকে রেফার করে দেওয়া টু দ্য স্পেশালিস্ট ফর ফার্দার ইভ্যালুয়েশন। বিকজ প্যাশেন্টের বয়স যখন 55-এর বেশি হয়, there is a possibility of development of carcinoma esophagus. এই ধরনের প্যাশেন্টকে এই জন্য শুড বি রেফার্ড ফর আপার জিআই এন্ডোস্কোপি অর টু দ্য স্পেশালিস্ট। এরপরে আমরা একটা সিনারিও দেখি যে 35-year-old female presented with 3-month history of dysphagia affecting both food, that is liquid and liquid from the start. Both food মানে লিকুইড এবং সলিড দুইটার প্রতি ডিসফেজিয়া, এবং লিকুইডে প্রথম থেকেই ছিল, along with occasional symptoms of the heartburn, no weight change. What is the most likely underlying diagnosis? তাহলে একটা 34-year-old ফিমেল যার 3 মাস ধরে ডিসফেজিয়া
এবং বোথ সলিড অ্যান্ড লিকুইড, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ডিডি আমাদের কি হবে? একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ডিসফেজিয়া ইজ অলওয়েজ প্যাথোলজিক্যাল। ডিসফেজিয়া ইজ অলওয়েজ প্যাথোলজিক্যাল। কোনো পেশেন্টের যদি ডিসফেজিয়া থাকে তাহলে ইট ইজ অলওয়েজ প্যাথোলজিক্যাল। অ্যান্ড এনি পেশেন্ট উইথ ফার্স্ট সিমটম উইথ ডিসফেজিয়া শুড আন্ডারগো এন্ডোস্কোপি। অর্থাৎ কোনো পেশেন্টের যদি ডিসফেজিয়া ডেভেলপ করে এটা হচ্ছে ইন্ডিকেশন ফর এন্ডোস্কোপি। একটা ডিসফেজিয়া হচ্ছে এন্ডোস্কোপির একটা ইন্ডিকেশন। তাহলে এটা এই পেশেন্টের ক্ষেত্রে যেহেতু বয়স 34, কোনো ওয়েট লস নাই, আদার কোনো ফিচার নাই, তাহলে মোস্ট লাইকলি ইট কুড বি এ কেস অফ অ্যাকেলাসিয়া কার্ডিয়া। যদিও ডিসফেজিয়ার সবচেয়ে কমন কজ হচ্ছে ইসোফেজাইটিস। ডিসফেজিয়ার সবচেয়ে কমন কজ হচ্ছে ইসোফেজাইটিস। এবং ইসোফেজাইটিসের পেশেন্টের ডিসফেজিয়ার পাশাপাশি কোন সিমটমটা থাকবে? পেশেন্টের থাকবে অডাইনোফেজিয়া। ডিসফেজিয়ার পাশাপাশি এই ধরনের পেশেন্টের অডাইনোফেজিয়া থাকবে। তাহলে এই অডাইনোফেজিয়া বা ইসোফেজাইটিস যখন কোনো পেশেন্টের হবে, দে উইল প্রেজেন্ট উইথ ডিসফেজিয়া অ্যালং উইথ অডাইনোফেজিয়া। এবং এর মোস্ট কমন এই ইসোফেজাইটিসের আবার সবচেয়ে কমন কজ হচ্ছে পিল ইসোফেজাইটিস অথবা ড্রাগ ইনডিউসড ইসোফেজাইটিস। এর ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে ডক্সিসাইক্লিন। এই জন্য ডক্সিসাইক্লিন যখন কোনো পেশেন্টকে অ্যাডভাইস করা হয়, উই শুড অ্যাডভাইস যে পেশেন্টের ডক্সিসাইক্লিনটা এটা হচ্ছে উইথ ফুড খাওয়ার জন্য। সেটা হচ্ছে খালি পেটেও না, খাবার পরেও না, খাবার মাঝখানে। অর্থাৎ কেউ যদি 2টা রুটি খায় তাহলে একটা রুটি খাওয়ার পরে পেশেন্ট ডক্সিসাইক্লিনটা খাবে, ক্যাপসুল ডক্সিসাইক্লিন। এরকম এভাবে করে খাবে। এরপর ইম্পর্টেন্ট হচ্ছে বিসফসফোনেট। বিশেষ করে এল্ডারলি পেশেন্ট, তাদের হচ্ছে অস্টিওপোরোসিস থাকে এবং পেশেন্ট বিসফসফোনেট খায়। এবং বিসফসফোনেট খাইলে পেশেন্টকে অ্যাডভাইস করা উচিত যে খাওয়ার পরে পেশেন্ট শুড নট গো টু দ্য বেড, দে শুড ওয়াক অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার। অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার সে হাঁটাহাঁটি করবে এবং 1 থেকে 2 ঘন্টা পরে পেশেন্ট শুতে যাবে। বিকজ বিসফসফোনেট মে কজ ইসোফেজাইটিস। ইভেন আয়রন ট্যাবলেট, ইভেন পটাশিয়াম সিরাপ, দে অল মে কজ ইসোফেজাইটিস when it is in high concentration. সো আমাদেরকে এই ধরনের ওষুধ দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং প্রপার অ্যাডভাইসটা দিতে হবে। তাহলে এই ধরনের পেশেন্ট যখন ডিসফেজিয়া নিয়ে আসে, অ্যাকচুয়ালি কোনো পেশেন্ট যখন ডিসফেজিয়া নিয়ে আসে, এটা আমাদের ফার্স্ট যে বেসিক কোর্স সেখানে আমরা ডিসকাস করেছি যে ডিসফেজিয়া নিয়ে আসলে এটা 2টা কজ হতে পারে। একটা হতে পারে যে ওরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়া, একটা হচ্ছে ইসোফেজিয়াল ডিসফেজিয়া। ওরোফ্যারিঞ্জিয়াল যে ডিসফেজিয়া এটা হচ্ছে মেইনলি নিউরোমাসকুলার কজ, এটা টোটালি নিউরোমাসকুলার। সো ইট শুড বি রেফার টু দ্য নিউরোলজিস্ট। কিন্তু কোনো পেশেন্টের যদি ইসোফেজিয়াল ডিসফেজিয়া থাকে, ইসোফেজিয়াল আমরা কিভাবে বুঝবো? কোনো পেশেন্ট যদি বলে যে খাওয়া স্টার্ট করার ফিউ মিনিট পরে তার ডিসফেজিয়া ডেভেলপ করে এবং ফুড বোলাসটা থ্রটের এখানে স্টিকিং হয়ে থাকে, তখন এটা ইন্ডিকেট করবে যে পেশেন্ট মে হ্যাভ ইসোফেজিয়াল ডিসফেজিয়া। এবং ইসোফেজিয়াল ডিসফেজিয়ার সবচেয়ে কমন কজ আমরা বললাম ইসোফেজাইটিস। এরপরে অ্যাকেলাসিয়ার কারণে হতে পারে, কোনো টিউমারের কারণে হতে পারে, স্ট্রিকচারের কারণে হতে পারে। স্ট্রিকচারটা হচ্ছে জার্ডের কমপ্লিকেশন থেকে ডেভেলপ করতে পারে, স্ট্রিকচার কোনো বিনাইন টিউমার থেকে হতে পারে, স্ট্রিকচার কোনো ম্যালিগনেন্সি থেকে ডেভেলপ করতে পারে। সো দিস আর দ্য কজ অফ ইসোফেজিয়াল ডিসফেজিয়া অ্যান্ড উই হ্যাভ টু প্রসিড লাইক দিস। সো এনি পেশেন্ট উইথ ফার্স্ট সিমটম উইথ ডিসফেজিয়া পেশেন্ট শুড আন্ডারগো এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি করতে হবে, এটা হচ্ছে এনি ডিসফেজিয়ার পেশেন্ট। তবে অ্যাকেলাসিয়ার ক্ষেত্রে আমাদের বেরিয়াম মিল আমরা করতে পারি। বেরিয়াম মিল করলে এখানে ইসোফেগাসটা লোয়ার এন্ডটা ডাইলেটেড থাকবে এবং স্মুথ টেপারিং থাকবে। এটাকে বলা হয় বার্ড বিক অ্যাপিয়ারেন্স এখানে অ্যাপিয়ার করতে পারে। সো এখানে এই ধরনের চেঞ্জ পাওয়া যাবে এবং এই ধরনের পেশেন্ট শুড বি রেফার টু দ্য স্পেশালিস্ট। কারণ এই ধরনের পেশেন্ট অ্যাকচুয়ালি ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে এদের নিউমেটিক বেলুন ডাইলেটেশন। নিউমেটিক বেলুন ডাইলেটেশন করলে পেশেন্টের সিমটমগুলো কমে যায় এবং এটাই হচ্ছে বেস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট। আরেকটা ইফেক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, যেটাকে বলা হয় হেলার কার্ডিওমায়োটমি। সার্জারিটা হচ্ছে খুবই কস্টলি এবং সার্জারির কিছু কমপ্লিকেশন আছে, প্লাস বিশেষ করে যাদের এজ বেশি থাকে তাদের ক্ষেত্রে এটা করা যায় না। এবং নিউমেটিক ডাইলেটেশন এটা হচ্ছে কস্ট ইফেক্টিভ, কস্ট কম এবং প্রয়োজনে বারবার করা যেতে পারে। সো দ্য মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট ফর এ প্যাশেন্ট উইথ অ্যাকেলাসিয়া কার্ডিয়া ইজ নিউমেটিক বেলুন ডাইলেটেশন। কেন নিউমেটিক বেলুন ডাইলেটেশন করা হয়? অ্যাকেলাসিয়ার মেন প্যাথোলজি হচ্ছে এখানে লোয়ার ইসোফেজিয়াল যে স্ফিংটারটা থাকে তার টোন বেশি থাকে। এর টোনটাকে কমাতে হবে। এই টোনটাকে আমরা আইদার যেটা করতে পারি নিউমেটিক বেলুন ডাইলেটেশন করে কমাতে পারি, অথবা এই টোনটাকে আমরা কমাতে পারি আপনার হচ্ছে সার্জারি করে এখানে যে সার্কুলার মাসেলগুলো থাকে এই সার্কুলার মাসেলগুলোকে কেটে দিলে এটাকে বলে মায়োটমি। এই মায়োটমি করলে পেশেন্টের লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের টোন কমে যায় এবং পেশেন্টের যে সিমটমটা এটা ইমপ্রুভ করে যায়। ওকে, এবং যাদেরকে এরকম বেলুন ডাইলেটেশন করা হয় অথবা সার্জারি করা হয় এই ধরনের পেশেন্টের আবার রিফ্লাক্স ডেভেলপ করতে পারে। কেন? কারণ পেশেন্টের লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের টোন যদি কমে যায় তাহলে স্টোমাকের কন্টেন্টগুলো সব রিফ্লাক্স হয়ে ইসোফেগাসে চলে আসতে পারে। তাহলে এটাকে প্রিভেন্ট করার জন্য পরবর্তীতে পেশেন্টকে পিপিআই অ্যাডভাইস করতে হবে। সো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে বেটার টু রেফার টু দ্য স্পেশালিস্ট। এবং ইনিশিয়াল কিছু টেস্ট আমরা করতে পারি, যেমন বেরিয়াম সোয়ালো, এবং অ্যাডভাইস করতে পারি আমরা আপার জি এন্ডোস্কোপি। এটা এই টেস্টগুলো আমাদেরকে ফার্দার ডিকটেট করবে ফর দ্য ট্রিটমেন্ট। এবং পেশেন্টকে কিছু আমরা অ্যাডভাইস দিতে পারি যে পেশেন্ট শুড টেক মিল 2 আওয়ার বিফোর গোয়িং টু দ্য বেড। এই ধরনের পেশেন্টের যাদের অ্যাকেলাসিয়া কার্ডিয়া থাকে, যাদের ঠিকমতো সোয়ালোইং হয় না, তাদের ফুড পার্টিকেলগুলো ইসোফেগাসের লোয়ার এন্ডে অ্যাকুমুলেট হয়ে থাকলে এই ফুড পার্টিকেলগুলো পেশেন্ট যখন ঘুমাতে যাবে তখন এই ফুড পার্টিকেলগুলো উপরের দিকে চলে আসতে পারে, রিগার্জিটেট করে উপরের দিকে চলে আসতে পারে। এটা রেসপিরেটরি ট্রিতে চলে যেতে পারে, এখান থেকে পেশেন্টের অ্যাসপিরেশন নিউমোনিয়া ডেভেলপ করতে পারে। এই জন্য পেশেন্টদেরকে অ্যাডভাইস করা উচিত যে পেশেন্ট হচ্ছে খাবার পরপরই ঘুমাবে না। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট পেশেন্টের জন্য। এবং পেশেন্ট যদি কোনোভাবে সার্জারি করাতে না চায়, কোনো ইনভেস্টিগেশন করাতে না চায় এবং মনে হয় যে পেশেন্ট অন্য কোনো টেস্ট করার মতো ক্যাপাবিলিটি নাই, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের খুবই একটা লিস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট যেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটা দেওয়া যেতে পারে। এর এফিকেসি মাত্র 30%, অর্থাৎ 100টা পেশেন্টকে দিলে মাত্র 30% পেশেন্ট রেসপন্ড করবে। সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এটা হচ্ছে 20 থেকে 40 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায় ডেলি। তো প্রথমে এটা দেওয়া হয় 10 মিলিগ্রাম করে, স্পেশালি যদি পেশেন্টের ব্লাড প্রেশারটা ভালো থাকে। দেওয়ার আগে অবশ্যই ব্লাড প্রেশার দেখতে হবে এবং দেওয়ার পরে পেশেন্টের ব্লাড প্রেশারটা ফলো আপ করতে হবে। যদি পেশেন্ট টলারেট করতে পারে তাহলে ডেলি 40 মিলিগ্রাম পর্যন্ত পেশেন্টকে দেওয়া যাবে। সো এটা হচ্ছে একটা অ্যাকেলাসিয়ার অ্যাপ্রোচ। এরপরে আমরা আরেকটা পেশেন্টের সিনারিও দেখি যে 60-year-old woman referred from her GP with deranged blood test.
she initially went to see the GP due to the pain in her tongue and pain on the swallowing. তাহলে ও পেইন হচ্ছে টাঙ্গে এবং হচ্ছে swallowing এ পেইন. On examination, she is anemic, has angular stomatitis, and there is a red smooth tongue and splenomegaly. What is that?